আমি আসছি মণিশঙ্করের কাছে উত্তরটা নিন একটুখানি। মণিশঙ্কর, কি মনে হচ্ছে এই যে একের পর এক মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসা করা বার্তা, এবার কি মনে হচ্ছে সমস্ত পুরসভা এলাকাগুলো চেঞ্জ হয়ে যাবে? এই যে কেনর উত্তরগুলো না, কেন করা হয়নি, কেন করা হলো, কেন করা হবে, হ্যাঁ কেন উনি বললেন, কেন বললেন না, কেনর উত্তরটা না খুব আপেক্ষিক একটা, মানে সবসময় সঠিক থাকে না। আপনি বলেন যে ভবিষ্যতে কি হবে, এই যে মুখ্যমন্ত্রী বললেন এরপর সঙ্গে সঙ্গে সব কাজ হয়ে যাবে, তো শুরুটা যদি বিলম্বিত হয় এরকম ধরনের একটা পদক্ষেপ, এটা ভালো না খারাপ এটা বিচার করতে হবে প্রথম, যে এই পদক্ষেপটা ভালো না খারাপ। উনি তো হকার মুক্ত কলকাতা হবে এটা বলছেন না, এবং হবেও না। হকার মুক্ত কোনো সিটিই নেই, আনঅথরাইজ কনস্ট্রাকশন একটা এত বড় সিটিতে কোথাও কোথাও হবেই। কিন্তু আমি বলছি এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে লার্জ স্কেলে না হয়, কিছুটা রেস্টেন করা যায় অ্যাটলিস্ট, সেটার জন্য তো এই পদক্ষেপটা একটা ভালো। উনি যেটা বলছিলেন সজলবাবু, আমার খুব ভালো লাগছিল, টাকা নিচ্ছে। 2019-এর আগে মুখ্যমন্ত্রী খুব বড় একটা ক্যাম্পেইন করেছিলেন দিদিকে বল, এবং সেক্ষেত্রে কাটমানি নেওয়া থেকে শুরু করে সবকিছু ফোনে যাতে জানানো যেতে পারে এবং কাটমানি যাতে বন্ধ হয়। আপনি বলবেন যে এবং কাটমানি অনেকের থেকে ফেরত নেওয়া হচ্ছিল, আমার মনে পড়ছে 2019-এর সময় ঠিক লোকসভা নির্বাচনের আগে এবং সেটা একটা বড় খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবং আপনার মনে থাকবে নিশ্চয়ই যে এই ধরনের ঘটনার পরে কাটমানি নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হচ্ছে সাধারণ মানুষের রিয়েলাইজেশনের জন্য, সাধারণ মানুষের। কাটমানির সঙ্গে যারা যুক্ত, কাটমানি যারা খায়, যে কাউন্সিলররা তোলে, সেটা তাদের চিন্তা ভাবনা। হয়তো সজলবাবুকে মমতা ব্যানার্জি ডাকেনি, উনি বুঝেছেন যে সজলবাবু এইসব কাজের সঙ্গে যুক্ত নয়, হতে পারে, ওই জন্য ডাকেনি ওকে, ওই জন্য বলছে আমাকে ডাকেনি। উনি যে কথাটা বললেন যে নারদায় যে শুয়ে শুয়ে টাকা নিচ্ছে তাকে করে দিলেন মেয়র, আর নারদায় যে আরেকজন টাকা নিলেন তাকে যে বিরোধী দলনেতা করলো, নিরপেক্ষতাটা কি থাকে? আগে আপনি মন্ত্রী করেছিলেন 35টা, কথাটা বলতেন আপনার সময়কে আমি বলেছিলাম, একাধিক দপ্তরের মন্ত্রী করেছিলেন। আমি বলছি মানুষ শুনুন, শুনতে চায়, বিরোধী দলনেতা অনেক পরে, মানুষ শুনতে চায়, ম্যান্ডেট নিয়ে আসে অনেক পরে, সমর্থক হোক বা যে দলেরই অ্যাক্টিভ পলিটিক্স করুক না কেন, মানুষ সবার কাছে সবার কাছে যেটা গ্রাহ্য হবে সেরকম ধরনের একটা কথাবার্তা বলা উচিত। আপনি যখন ফিরাদ হাকিমের কথাটা নারদার প্রসঙ্গ তুলবেন, তখন দিলীপ ঘোষ গিয়ে বলবে ওটা একটা ফেক কেস ছিল, সুকান্ত মজুমদার বলে একটা ফেক কেস ছিল। আপনাদের দলনেতারা যারা রাজ্য সবাই তারাই বলছে যে ফেক কেস ছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি ওদের জানলে টিকিট দিতাম না, মুখ্যমন্ত্রী বলেছিলেন জানলে টিকিট দিতাম না। আচ্ছা, আপনারা কি আজকাল দিলীপ ঘোষের কথা সুকান্ত মজুমদারের কথাই চলছে? না না, দিলীপ ঘোষ না সুকান্ত মজুমদারের কথাই চলছে আজকে তৃণমূলে। কিন্তু আমি বলছি একটা জিনিস সৃষ্টি করা অনেক সহজ, একটা বাচ্চাও যখন জন্ম নেয় তাকে লালন পালন করাটা অনেক কঠিন। আমি যেটা অনুরোধ রাখবো যে মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা সঠিক বলেছে, এবং মানুষ এইভাবেই ভোট দিয়েছিল একে, যে কাটমানি এবং করাপশনের যে কথাগুলো আসছে এগুলো ঠিক রেকটিফাই করার চেষ্টা করবে, যেগুলো আমরা এখন দেখছি করছে। ফলে আমি চাইবো যে এইটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকে, যাতে কিছুটা হলেও কলকাতাটা একটা স্বচ্ছ ভাবমূর্তি। আপনার কথা একদম সঠিক। আমার যেটা মনে হচ্ছে যে এর আগেও যে সময়তে করা বার্তাগুলো এসেছে, আমি শতরূপের কাছে আসবো, তবে তার আগে কিছু বক্তব্য আমি না শুনেই পারছি না। যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে কাটমানি ফেরত নেওয়া একটা প্রকল্প মানুষ কি শুনতে চায়, খুব সিগনিফিকেন্ট। আর মনে হয় সবাই সমর্থন করবেন যে মণিশঙ্করবাবু যা বলেছেন, মানুষ কি শুনতে চাইছে সেটাই তো গুরুত্বপূর্ণ। মানুষই তো ভোট দেয়, মানুষ কি শুনতে চাইছে সেটাই তো গুরুত্বপূর্ণ। যেরকম মানুষের আগে শুনেছিল ওই রকমই ক্যামেরা রেকর্ড হয়ে গিয়েছিল, শওকত মোল্লাকে বলা হয়েছিল তুই তো বোমা বাঁধিস, মানুষ তো শুনতে পেয়েছিল। এবং আশা করি, বা আমি জানি না যে মণিশঙ্কর পরবর্তীকালে বলতে পারবেন তারপর থেকে শওকত মোল্লারা বোমা বাঁধা বন্ধ করে দিয়েছেন না দেননি। এই কড়া বার্তার পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ের বেশ কিছু কড়া বার্তা, সেগুলোর পরে কি কি রিয়াকশন হয়েছে বা কি কি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, আলোচনা করার অবকাশ রয়েছে। আমি শতরূপের কাছে আসবো এই প্রশ্ন নিয়ে, তার আগে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যগুলো একবার। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। আমার এলাকায় কি ঘরবাড়ি করবে? তুমি নিশ্চয়ই ঠিক করবে না যে আমার কাছ থেকে সবকিছু কিনতে হবে। আমার এলাকায় কি ঘরবাড়ি করবে? আমাকে এত দিতে হবে তবে আমি ঘরটা করতে দেবো, এটা হবে না। একটা জেলা পরিষদের মেম্বার মানে নয় আমি হলাম আর আমি আমার মতো করে নিলাম, ঘ্যাচান ফু হবে, কেটে দেবো, 1 সেকেন্ডে কেটে দেবো। যারা মানুষের কাজ না করে নিজের কাজ করবে তাদের বলবো দয়া করে অনেক করেছেন, ঘরে বসে যান, এর থেকে বেশি আমরা কিছু চাই না। সবসময় আমি লক্ষ্য রাখছি, ধরুন পাড়ায় 10টা দোকান আছে,
হঠাৎ বাইরে থেকে কারা এসে আরও 10টা দোকান বসিয়ে দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন অনেক সময় জানে, ব্যবস্থা নেয় না, পাড়ার নেতারাও জানে, ব্যবস্থা নেয় না। এই জন্যই আমি বলেছিলাম হকারদের একটা নির্দিষ্ট কার্ড দেওয়ার জন্য, সো দ্যাট দেয়ার শুড বি সাম স্টেবিলিটি। এটা অলওয়েজ দেখতে হবে, অনেক দিন হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, নাও ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। আমি সোজাসুজি শতরূপের কাছে। শতরূপ, বিভিন্ন সময়তে যদি আরও লম্বা তালিকা রয়েছে কড়া বার্তার, বিভিন্ন সময় ধরনের কড়া বার্তাগুলো আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে দিতে। কখনো কোনো ফোন লাইন চালু করেছেন, হেল্পলাইন চালু করেছেন, কাটমানি ফেরত নেওয়া হয়েছে, এবং বিভিন্ন সময়তে দুর্নীতিগ্রস্তদের টিকিট দেওয়া হবে না থেকে শুরু করে কোথায় কোন এলাকায় কি কি কাজ হচ্ছে, দুমদাম করে কেউ বসে যাচ্ছে, বেআইন কনস্ট্রাকশন হচ্ছে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এই যাবৎকাল আমরা বহুবার শুনেছি। সেই কড়া বার্তার পরে কি পরিবর্তন দেখতে পেয়েছি? এই কড়া বার্তার পরে পরিবর্তন দেখতে পাবো? আমি তোমার খালি মনে করাই সোনালী, যে কড়া বার্তার কথা এর আগে তুমি একবার মেনশন করলে, দিদিকে বলো হেল্পলাইন চালু করেছিলেন 2019-এর লোকসভার পরে, বলেছিলেন যে কারা কারা টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, কাটমানি ফেরত দিতে হবে, আমাদেরকে জানান, কাটমানি ফেরত নিন। তারপরে যখন মানুষ কাটমানি ফেরত নেওয়া শুরু করলো, 1 মাসের মধ্যে তোমাদের মনে করাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, দেখলাম জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের পিঠে চামড়া গরম হচ্ছে, লোকে ঘিরে ধরে ওদের থেকে কাটমানি ফেরত নিচ্ছে। 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, আমার দলের নেতাদের বাড়িতে গিয়ে অনেকে হুজ্জতি করছে, এরপরে এরকম করলে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের হাড়ে হাড়ে চেনা আছে। দেখো, একটা কথা বলি সোনালী, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আজকে থেকে দেখছি না। অবশ্যই একজন নেত্রী হিসেবে ওনার অসামান্য কিছু দক্ষতা আছে, গুণ আছে, এটা আমি খুব ইতিবাচক অর্থে বলছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং এত সফল হয়েছেন। কিন্তু ওনার একটা চিরকালীন দুর্বলতা হচ্ছে, যখন উনি ব্যর্থতার দায় নিতে পারেন না, সাফল্যের কৃতিত্ব উনি নেবেন, কিন্তু যখনই ব্যর্থ হবেন তখনই হচ্ছে আমার কোনো দোষ নেই, অন্যদের জন্য আমার ফল খারাপ হয়েছে, এরকমভাবে নিজের দলের লোকেদেরকে স্কেপগোট করা, বলির পাঠা করা, এটা ওনার চিরকালীন দুর্বলতা। এর আগেও আমরা এটা দেখেছি, এক্ষেত্রেও দেখছি। পুরসভা এলাকাগুলোতে ফলাফল খারাপ হয়েছে, ফলাফল আমার জন্য খারাপ হয়নি। যদি গ্রামে যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কি কোনো সামাজিক প্রকল্পের জন্য মানুষ ভোট দিয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। কিন্তু শহরে যদি অন্য 5টা কারণে মানুষ ভোট না দিয়ে থাকে, তার ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ব্যর্থতা অন্য লোকেদের। এইটা ওনাকে প্রমাণ করতে হবে। তার জন্য সরকারের টাকায় হচ্ছে এত বড় আজকে এই গতকাল একটা মৎস্য হলো। এবার আমি তোমার জাস্ট 3টে কথা ছোট ছোট করে বলছি। এক হচ্ছে, দেখো, উনি বারবার করে জিজ্ঞেস করছিলেন যে সল্টলেক পুরসভা কাজ করছে না কেন। সোজা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, সল্টলেক পুরসভা কাজ করছে না, বেশ করছে। ওদের কাজ করার কোনো দরকার নেই, কেননা ওরা কাজ করে ভোটে যেতে না, ওরা ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রক্তগঙ্গা বইয়ে দিয়ে ভোটে যেতে। আমি যদি আজকে জানি যে আমার কাজের মূল্যায়ন করে মানুষ পরের বার আমাকে ভোট দেবে এবং তার উপর আমার জেতাহারা নির্ভরশীল হবে, তাহলে আমি 5 বছর কাজ করব। আর আমি যদি জানি যে 5 বছর কোনো কাজ না করে ভোটের দিন সকাল 7টা থেকে শুরু করে দুপুর 12:30টার মধ্যে 40 জনের ওপর সাংবাদিককে সল্টলেকের রামলী হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে, সল্টলেকের রাস্তায় রাস্তায় রক্তগঙ্গা বইয়ে দিয়ে আমি ভোটটা পার করে ফেলতে পারবো, তাহলে আমি বেশ করছি, আমি কাজ করছি না। ভোটের দিন সকাল থেকে দুপুর অবধি T20 ব্যাটিং করবো, সল্টলেক পুরসভা দিনের পর দিন আমি চালাবো। এটা সুজিত বসু, কৃষ্ণ চক্রবর্তীরা বুঝে গেছেন, অতএব ওদের কাজ করার দরকার নেই।